সিনেমাটি শুরু হয় জাপান থেকে, যেখানে কিছু অজানা কন্টেইনার জাহাজে করে জাপানে আসে এবং সেই কন্টেইনারে লাল চন্দন কাঠ ভরা ছিল। এই লাল চন্দন কাঠের সাথে পুষ্পা বাউ ছিলেন। জাপানিরা তাকে দেখে পুষ্পা বাউকে উল্টো ঝুলিয়ে দেয়, কিন্তু কোনো রকমে পুষ্পা বাউ তার পা থেকে বাদর খুলে তারপর এই জাপানিদের সাথে ফাইট শুরু করে। জানা যায় যে আসলে এই লোকেরা তাদের কাছে লাল চন্দন কাঠ নিয়েছিল, কিন্তু অনেকদিন ধরে পেমেন্ট করছিল না, যার কারণে বাধ্য হয়ে পুষ্পা বাউকে সেখানে আসতে হয়। তাই এখানে পুষ্পা বাউ এই লোকদের সাথে খুব কঠিন লড়াই করে, কিন্তু শেষ পর্যন্ত পুষ্পা বাউয়ের গুলি লাগে এবং সে সাগরে পড়ে যায়। কিন্তু তারপর জানা যায় যে এটা ছিল একটা স্বপ্ন। এখন এটি দেখানো হয় যে পুষ্পা বাউ সিন্ডিকেটের লিডার হয়ে উঠেছে এবং লাল চন্দন কোথাও পাঠাতে হবে, এই সব কিছু পুষ্পা সিদ্ধান্ত নেই। পুষ্পা পুরোপুরি রাজ করছে, কিন্তু তারও অনেক শত্রু আছে। তাদের মধ্যে এক নম্বর শত্রু হলেন বাবার সিং শেখাওয়াত, যিনি একজন আইপিএস। ছবির প্রথম অংশে শেখাওয়াতকে নগ্ন করে চালান করেছিলেন পুষ্পা। তাই শেখাওয়াত তার অপমানের প্রতিশোধ নিতে তাই সেই একটা পরিকল্পনা করে। পুষ্পার ছেলেরা তারা যখন লাল চন্দন কাটতে জঙ্গলে যায়, বাওয়ার সিং শেখাওয়াত তাদের সাথে শ্রমিকের ছদ্মবেশে তাদের সাথে যোগ দেয় এবং সেখানে পৌঁছে সে পরিকল্পনা করে তাদের সবাইকে গ্রেফতার করে। কারণ সবসময় লাল চন্দন কাঠের চূড়া চালানে পুষ্পা বেঁচে যেত, কারণ তাদের কাছে কোনো প্রমাণ ছিল না। শেখাওয়াত এই শ্রমিকদের খারাপভাবে মারধর করে এবং এই 230 জন শ্রমিককে জেলে ভরে দেয়। সেখানে এন্ট্রি হয় পুষ্পা বাউয়ের। তারপরে পুষ্পা বাউ থানায় প্রবেশ করে, কিন্তু শেখাওয়াত সেখানে ছিলেন না, কিন্তু কিছু ইন্সপেক্টর উপস্থিত ছিলেন। পুষ্পা বাউ এখানে সব শ্রমিককে নিতে আসেনি, শুধু সেনুকে নিতে আসেন, কারণ আজ তার বিয়ে। পুষ্পা যখন সিনুকে এখান থেকে নিয়ে যেতে শুরু করে, তখন সে দেখে তার বুকে অনেক আঘাতের চিহ্ন। সে সব শ্রমিকদের চেক করে, এসব আঘাত চিহ্ন দেখে সে পাগল হয়ে যায়। এটি ঘটেছে কারণ পুষ্পার সমস্ত শ্রমিকদের জঙ্গলে শেখাওয়াত বেধড় মারধর করেছিল, যার কারণে তারা গুরুতর আহত হয়েছিল। এই দেখে পুষ্পা বাউ পুলিশ ইন্সপেক্টরকে জিজ্ঞেস করে যে শেখাওয়াত স্যার এই লোকদের গায়ে হাত তুলেছেন, মানে আপনি পুষ্পার গায়ে হাত তুলেছেন, সেজন্যই তিনি সব শ্রমিকদের এখান থেকে নিয়ে যাবেন। এটা দেখে ইন্সপেক্টর ও অন্যান্য পুলিশ সদস্যরা বলে, এইসব লোককে তুলে নিয়ে গেলে আমাদেরও চাকরি চলে যাবে। এই কথা শুনে পুষ্পা বাউ তাদের বলে যে আজ থেকে আপনার রিটায়ারমেন্ট পর্যন্ত যত টাকা আপনি সঞ্চয় করবেন, সেই সমস্ত অর্থ তিনি ব্যয় করবেন, যার অর্থ হলো আজ আপনার রিটায়ারমেন্ট হয়েছে। পুষ্পা তাদের সবাইকে রিটায়ারমেন্ট করে দেয়। শেখাওয়াত যখন থানায় পৌঁছায়, তখন সে দেখে থানা খালি, এখানে কেউ ছিল না। সে বুঝতে পেরেছে যে পুষ্পা বাউ সবাইকে কিনে নিয়েছে। তাই এভাবে পুষ্পা বাউ বেআইনি কাজ করলেও তিনি তার কর্মীদের খুব যত্ন নেন এবং একই সাথে তিনি তার স্ত্রী শ্রীবল্লীকে খুব ভালোবাসেন। এখন পরের দিন আমরা দেখি যে শ্রীবল্লী যখন পূজা করতে মন্দিরে যায় এবং ভগবানের মূর্তির জন্য কিছু গয়না ও মুকুট নিয়ে যায়, তখন পুষ্পার সৎ ভাই মুরলী ওই একই মন্দিরে উপস্থিত ছিলেন এবং তিনি শ্রীবল্লীকে বলেছিলেন যে আপনি পূজা সম্পূর্ণ করবেন। তোমার নিজের গোত্র আছে, কিন্তু তোমার গোত্রের নাম কি? মুরলী সবসময় তাকে অপমান করে, কিন্তু মুরলীর মেয়ে কাবেরী তাকে পছন্দ করে। সে তার সাথে সম্পর্ক বজায় রাখতে চায় এবং কাবেরী শ্রীবল্লীকে আন্টি বলে ডাকে, কিন্তু মুরলী কাবেরীকে তার সাথে কথা বলতে নিষেধ করে। পুষ্পা শ্রীবল্লীর তো সব কথা শুনে এবং আজ পুষ্পা সিয়াদাপ্পা সহ মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছিলেন। শ্রীবল্লী এখানে পুষ্পাকে বলে, আপনি তো যাচ্ছেন, তাহলে মুখ্যমন্ত্রীর সাথে একটি ছবি তুলে আনবেন, যাতে আমরা তা ফ্রেম বন্দি করে রাখতে পারি। স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন পুষ্পা, কিন্তু সেখানে পৌঁছেই অন্য কিছু ঘটেছে। যদিও পুষ্পা সিএম কে সিন্ডিকেটের ফান্ডিং দেয়, সিএম এখানে পুষ্পার সাথে ছবি তুলতে পারবেন না। সে বিশ্বাস করে জুতা শুধুমাত্র পায়ে থাকা উচিত, সেগুলি হাতে পরা হয় না। এছাড়াও তিনি শ্রীবল্লী সম্পর্কে মন্তব্য করেন, এটা দেখে পুষ্পার মোটেও পছন্দ হয়নি। বেরিয়ে আসার পর পুষ্পা সিদাপ্পাকে জিজ্ঞেস করলো যে আপনি যদি সিএম হতেন, আপনি কি আমার সাথে একটি ছবি তুলতেন না? যার প্রতি সিদাপ্পা বলেছেন যে আমি যাই হই না কেন, আমি অবশ্যই তোমার সাথে ছবি তুলব, কারণ তুমি আমার ভাই। তিনি তাকে সিএম হওয়ার প্রস্তুতি নিতে বলেন। পুষ্পা সরাসরি সিদাপ্পাকে জিজ্ঞেস করলেন সিএম হতে কত টাকা লাগবে। সিদাপ্পা তখন বলেছিলেন যে প্রায় 100 কোটি টাকা লাগবে। তখন পুষ্পা তাকে বলেছিলেন যে আমি তোমাকে 500 কোটি দেব, কিন্তু সিএম তোমাকে হতে হবে। এরপর সিদাপ্পা সেন্ট্রাল মিনিস্টারের সঙ্গে দেখা করতে যান, কারণ পুষ্পা সিদাপ্পাকে সেন্ট্রাল মিনিস্টারের সঙ্গে দেখা করতে বলেছিলেন। সেন্ট্রাল মিনিস্টারেরও এক ভাই আছে এবং সিদাপ্পা সেন্ট্রাল মিনিস্টারের কাছে গিয়েছিলেন পুষ্পার পরামর্শে সিএম হওয়ার কথা বলতে। পুষ্পা তাকে একটি সুফাও পাঠিয়েছিলেন, যার ভিতরে ছিল 25 কোটি টাকা। সিদাপ্পা এসব দেখে পুষ্পাকে বলেন, এসব ঠিক নয়, এভাবে টাকা নষ্ট করা ঠিক নয়, আমাদের টাকা সঞ্চয় করতে হবে।
কারণ 500 কোটি টাকা এভাবে উপার্জন করা যায় না। কিন্তু পুষ্পার কিছু পরিকল্পনা ছিল, যা সে সিদ্ধাপ্পাকে বলে। তিনি বলেন, এখন পুষ্পা ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল হয়ে উঠেছে। তিনি শুধুমাত্র লাল চন্দন কাঠের জন্য মুরগানের সাথে লেনদেন করতেন, যার বিনিময়ে তিনি প্রতি টন মাত্র 1 কোটি পেতেন। তবে তিনি যদি এই চুক্তিটি বিদেশে নিয়ে যান, তবে তিনি প্রতি টন 2 থেকে 2.5 কোটি টাকা পেতে পারে। তাই বেশি সময় নষ্ট না করে পুষ্পা অবিলম্বে বিদেশে পৌঁছে যায়, যেখানে তার দেখা হয় একজন বড় বিজনেসম্যানের সাথে। সেখানে তিনি এই লাল চন্দন কাঠের ডিল করেন এবং তাকে 2000 কুইন্টাল কাঠ দিতে হয়। বিনিময়ে 5000 কোটি টাকা পেতে চলেছেন পুষ্পা। তাই পুষ্পা যদি 5000 কোটি টাকা আয় করতে চায়, তাহলে আর উচিত 2000 কোটি টাকার লাল চন্দন কাঠের ব্যবস্থা করতে হবে এবং তার সিন্ডিকেটের সব সদস্যকে একটি হতে বলে। সে তাদের বলে যে তার সব জায়গা থেকে লাল চন্দন দরকার। তাই সিন্ডিকেটের সদস্যরা লাল চন্দন কাঠের ব্যবস্থা করতে শুরু করে এবং তাই এনে পুষ্পাকে দিতে যাচ্ছিল। কিন্তু তখন মঙ্গল সিনু ও তার স্ত্রী প্রবেশ করে। তারা জানতে পারে যে পুষ্পা শীঘ্রই 2000 কুইন্টাল লাল চন্দন পাঠাতে চলেছে। তারা গিয়ে শেখাওয়াতকে বিষয়টি জানান, যাতে শেখাওয়াত এটি আটকাতে পারে। মঙ্গল সিনু এবং তার স্ত্রী শেখাওয়াতকে বলে যে তারা যেন সিন্ডিকেটের সদস্যদের হুমকি দেয়, যাতে সিন্ডিকেটের সমস্ত সদস্যরা ভয় পেয়ে যায় এবং এই কাজটি না করে। ব্যাপারটা হলো মঙ্গল সেনু নিজেই সিন্ডিকেটের সভাপতি হতে চান। তাই বাউরা সিং বিষয়টি জানতে পেরে সকল সদস্যকে হুমকি দেন। চেকপোস্টে অবরোধ করা হয়। তারপর লাল চন্দন ভর্তি একটি ট্রাক চেকপোস্টে পৌঁছায়। শেখাওয়াত সেখানে পৌঁছায় এবং এবারও সেই একটু করুণা না দেখিয়ে পুরো ট্রাক পুড়িয়ে দেয়। এছাড়াও সিন্ডিকেট সদস্য সেখানে পৌঁছলে বাবার সিং তাকে হত্যা করে। মঙ্গল সিনু তাকে শুধু বই দেখাতে চেয়েছিল, কিন্তু বাবার সিং বলেছেন যে তার বই দেখানোর ধরন একটু আলাদা। আমি যদি তাকে মেরে থাকি, তাহলে বাকি সিন্ডিকেট সদস্যরাও চূড়াচালান করতে ভয় পাবে যে সিন্ডিকেট সদস্য মারা গেছে। পুষ্পা বাদে সবাই নিহত সিন্ডিকেট সদস্যর শ্রদ্ধা জানাতে পৌঁছায়। কিন্তু তখন মঙ্গল সিনু এবং এখান থেকে কিছু লোক সিদাপ্পাকে বলতে শুরু করে যে পুষ্পা এবং বাবার সিং যদি বন্ধু না হয়, তবে সে এভাবে মানুষ মারতে থাকবে এবং এভাবে চলতে থাকলে পুষ্পাকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণ করতে হবে। কিন্তু সিদাপ্পা তা হতে দিতে পারবেন না। তাই সিদাপ্পা সঙ্গে সঙ্গে বাবার সিং এর কাছে পৌঁছে চেষ্টা করেন তাকে কিছু ঘুষ দেওয়ার জন্য। সে তাকে প্রায় 10 কোটি টাকা দিচ্ছিল, কিন্তু বাবার সিং রাজি নয়। সে বলে যে সেদিন রাতে সে আমাকে উলঙ্গ করেছিল, আমি তাকে কো অবস্থাতেই ছাড়বো না। তখন সিদাপ্পা বলে যে সে যদি ক্ষমা চায় তোমার কাছে এবং সবার সামনে সরি বলে, তুমি কি পারবে তাকে ক্ষমা করে দিতে? এরপরে বাবার সিং সঙ্গে সঙ্গে হে বলে এবং বলে যে একটি পার্টির ব্যবস্থা করুন, যাতে পুষ্পা সবার সামনে তার কাছে ক্ষমা চাইতে পারে। পার্টির দিন সবাই এখানে পৌঁছে যায়। আজ পর্যন্ত কারোর কাছে পুষ্পা মাথা নত করেনি বলেই পুষ্পা বাবার সিং এর কাছে ক্ষমা চান কিনা সেটাই দেখতে হবে সবাইকে। সে কি আজ মাথা নত করতে যাচ্ছিল? তাই সিদাপ্পা শ্রী বললেও কালেটের অনুরোধে এবং সিন্ডিকেটের সুবিধার জন্য পুষ্পা ক্ষমা চাইতে এখানে এসেছে। পুষ্পা খুব মাতাল ছিল, তাই সবার সামনে সে বাবার সিং এর কাছে ক্ষমা চায়। এই কথা শুনে বাবার সিং খুব খুশি হয়ে যায়। এমনকি তিনি এই ভয়েস রেকর্ড করেছিলেন এবং বারবার শুনছিলেন। কিন্তু পুষ্পা যখন বাড়ি ফিরে যাচ্ছিল, তখন তার খুব অদ্ভুত লাগছিল এবং পার্টির সবাই হতবাক হয়ে গিয়েছিল যে পুষ্পা কিভাবে সরি বলল। পুষ্পার এতটাই খারাপ লাগছিল যে সে আয়নায় নিজের মুখও দেখতে পায়নি। সে এতটাই রেগে যায় যে সে সবাইকে রাস্তায় ফেলে গাড়ি ঘুরিয়ে পার্টিতে ফিরে যায়। বাবার সিং এখান থেকে চলে যাওয়ার সময় পুষ্পা বাবার সিং এর গাড়িতে জোরে আঘাত করে এবং বাবার সিং সুইমিং পুলে পড়ে যায় এবং তারপর পুষ্পা সেই সুইমিং পুলে প্রস্রাব করে। বাবার সিং বুঝতে পারছিলেন না কি হচ্ছে। পুষ্পা বাবার সিংকে বলে যে পুষ্পা একটি ব্র্যান্ড এবং সে কারোর কাছে মাথা নত করে না। তিনি তাকে বলেন যে আমি তোকে চ্যালেঞ্জ করছি, 2000 কুইন্টাল লাল চন্দন কাঠ দেশের বাইরে পাঠাবে। যদি এটি করতে না পারে এবং যদি এক টুকরো কাঠও তার হাতে লাগে, তবে আমি সারা জীবন মজদুর হিসেবে কাজ করব। এই কথা শোনার পর বাবার সিং রেগে যায় এবং তাকে নিয়ে চিৎকার করতে থাকে। তিনি চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করেন এবং বাবার সিং সমস্ত চেকপোস্ট সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। কিন্তু তখন বাবার সিং দেখলেন যে ব্রিজের নিচে নদীটি সম্পূর্ণ শুকিয়ে গেছে, কারণ এটি গ্রীষ্মের দিন ছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে পুষ্পা অবশ্যই এই নদীগুলির মধ্যে দিয়ে ট্রাক নিয়ে যাবেন। তার সন্দেহ সঠিক ছিল, কারণ পুষ্পার সমস্ত লাল চন্দন কাঠের ট্রাক নদী দিয়েই বেরিয়ে যাচ্ছিল। পুলিশের জিপ অনেকবার ধরার চেষ্টা করেও ধরতে পারেনি। কিন্তু অবশেষে বাবার সিং তাদের ট্রাকের সামনে আসে এবং একটি বড় শটগান দিয়ে তাদের দিকে গুলি চালায়। তারপর কাটলেট পুষ্পাকে ফোন করে সব তথ্য জানায়। পুষ্পা বলে
তুমি ওখান থেকে লাফ দিয়ে ট্রাকের সব চালকের ট্রাক থেকে বের করে দাও। আমি এখানে কারো জীবন বিপদে ফেলতে চাই না। কাটলেট এই কথা শুনে সব ড্রাইভারকে নিয়ে সেখান থেকে চলে যায়। বাবার সিং তাদের লক্ষ্য করে গুলি চালাচ্ছিলেন এবং তিনি ট্রাকের সমস্ত লালচন্দন কাঠ বাজেয়াপ্ত করেছিলেন। এটা দেখে বাবার সিং মঙ্গল সেন ও তার স্ত্রী খুব খুশি হয়। তারা খুব এনজয় করছিল। সে মিডিয়াকেও বলেছিল যে এই সমস্ত লাল চন্দন কাঠ পুষ্পার ছিল, কিন্তু কিছুক্ষণ পরে জানা গেল যে এই সমস্ত লাল চন্দন কাঠ সাধারণ কাঠ, মানে বাবার সিং এখানে ফুল হয়ে গেছে। পুষ্পা তার কাছে একটি ফুলও পাঠিয়েছিলেন, কিন্তু বাবার সিং বলেছেন যে আমি একা ফুল হয়ে যাব না, মঙ্গল সেন এবং তার স্ত্রীও ফুল হয়ে গেছে, মানে আমরা তিনজনই ফুল হয়েছি। এখানে পুষ্পা তাকে বলে যে পুষ্পার নাম শুনে ফ্লাওয়ার সামজে কিয়া, ফ্লাওয়ার নেই ও ওয়ার্ল্ড ফায়ারে। শুষ্কভাবে সে এটাও বলেছিল যে শীঘ্রই সে এই সমস্ত লাল চন্দন কাঠ বর্ডার ক্রস করে নিয়ে যাবে। যদি থামাতে পারো তাহলে থামাও। এখন পুষ্পা, শ্রীবল্লী এবং পুরো পরিবার মা কালীর পুজোয় যায়। যখন তারা উৎসবে পৌঁছায়, শ্রীবল্লীর হঠাৎ মাথা ঘোরা শুরু হয় এবং জানা যায় যে শ্রীবল্লী প্রেগনেন্ট। এটি দেখে পুষ্পা কালী মাতার গেট আপ ধারণ করে এবং তারপরে কালী মাতার একটি কঠিন তাণ্ডব করেন। বন্ধুরা, এই দৃশ্যটি এতই আশ্চর্যজনক যে এটি মঞ্চটিকে স্থির করে তুলে। শ্রীবল্লী পুষ্পাকে বলে, কি করছো? যার কাছে পুষ্পা বলে যে আমার একটা ইচ্ছা আছে এবং আমি কালী মাতার কাছে একটা মেয়ে চাই, কারণ এটা ছেলে হলে তাকেও একটা উপাধি দিতে হবে। যদি মেয়ে হয় তবে সে অন্য বাড়িতে গিয়ে অন্য উপাধি পাবে। এই জায়গায় আমরা দেখতে পাই যে কিছু লোক পুষ্পার বাগ্নির সাথে খারাপ ব্যবহার করছে। এটা দেখে পুষ্পা খুব রেগে যায় এবং তারপর লোকদের সাথে মারামারি শুরু করে। এই সমস্ত অ্যাকশন সিকোয়েন্সগুলি দুর্দান্ত ছিল, কারণ সমস্ত অ্যাকশন ইমোশনে ভরা ছিল। কিন্তু তারপরে মুরালি আসে এবং সে পুষ্পাকে বলে যে তুমি এইসব করলেও তুমি তোমার বাবার নাম পাবে না। তুমি কি ভাবছো তুমি এসব কিছু করলে তুমি আমাদের সাথে হয়ে যাবে? এমন কিছু হবে না। তুমি সব সময় অনাথ ছিলে এবং সব সময় তুমি অনাথ থাকবে। কেউ তোমার হতে পারে না। শ্রীবলি এইসব শুনে মুরলীকে অনেক চেঁচিয়ে উঠলেন। পরে যারা কাবেরের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল এবং তাকে মিসবিহেভ করেছিল, মুরালি সেই লোকদের তৈরি করেছিল। এখন আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গল সিং এবং তার স্ত্রী এবং বাবার সিং শেখাওয়াত সিএম এর কাছে পৌঁছে তাকে বলেছিলেন যে এই লাল চন্দন কাঠ যদি বর্ডার ক্রস করে তবে আপনার সিএম এর আসনটিও বিপদে রয়েছে, কারণ এটি থেকে 2000 কোটি থেকে 5000 কোটি টাকা ফান্ডিং আসতে চলেছে এবং এই সমস্ত ফান্ডিং দিয়ে আপনি সিএম থেকে সরিয়ে দিতে পারেন। তখন সিএম অবিলম্বে তাকে এই লাল চন্দন কাঠের লগ্নগুলিকে সীমান্ত অতিক্রম করা বন্ধ করার নির্দেশ দেন। তাই এই সমস্ত লাল চন্দন কাঠ রামেশ্বরম হয়ে শ্রীলঙ্কায় যাবে, কারণ রামেশ্বরম থেকে শ্রীলঙ্কা মাত্র 14 কিলোমিটার দূরে। তখন বাবার সিং শেখাওয়াত এখানে পৌঁছে যায়, কিন্তু লাল চন্দন কাঠগুলো ধরতে পারে না, কারণ লাল চন্দন জাহাজের নিচে ছিল, যার কারণে বাবার সিং শেখাওয়াতও তাদের তাড়া করেন, কিন্তু তিনি তাদের ধরতে পারে না। তারপর মালামাল পৌঁছে দেওয়ার পরে প্রচুর টাকা আসে। এই সমস্ত টাকা দেখে পুষ্পা খুশি হয়ে যায়। এই সমস্ত টাকা এমএলএ এর জন্য সোফার ভিতরে ভর্তি করা হয় এবং সমস্ত সোফা এমএলএ এর কাছে পাঠানো হয়। তার মানে পুষ্পা সব এমএলএ কে কিনে নিয়েছিলেন। তাই বাউরা সিং এর হাতে কিছুই না থাকায় শেখাওয়াতের অবস্থা খুবই খারাপ। এখন তার বদলে অনিশ্চিত, কারণ এখন তার কিছুই নেই। তার পাশে সরকার থাকবে না, সরকারও পুষ্পার হয়ে যাবে। তাই বাবার সিং তার কাছে থাকা নকল লাল চন্দন কাঠে আগুন ধরিয়ে দেয় এবং সে প্রচুর মদ খেয়েছিল, তাই সে সেখানেই থেমে যায়, যার ফলে একটি বিস্ফোরণ ঘটে এবং বাবার সিং শেখাওয়াত মারা যায়। যদিও তার মৃতদেহ দেখানো হয় না এবং বলাও হয় না যে তিনি মৃত। তার কয়েকদিন পর আমরা দেখি সিএম বদল হয়েছে। এখন সিদাপ্পা কেবল পুষ্পার কারণেই সিএম হয়েছিলেন, কারণ তিনি সমস্ত এমএলএ কে কিনে নিয়েছিলেন এবং পুষ্পা যেমন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 24শে জুলাই মুখ্যমন্ত্রী নিজেই তার বাড়িতে আসবেন এবং তিনি তার সাথে খাবারও খাবেন এবং ছবিও তোলা হবে। তাই আজ 24শে জুলাই ছিল। সিদাপ্পা এখানে আসেন, ছবি তোলা হয় এবং সিদাপ্পা শ্রীবল্লীকে বলেন যে আমি আপনার একটি ছবি তোলার জন্য সিএম হয়েছি এবং পুষ্পা আজকের দিনটিকে বেছে নিয়েছে, কারণ আজ ছিল শ্রীবল্লীর জন্মদিন। তাই এখানে একটি ছোট সেলিব্রেশন হয়। সবাই এটি সেলিব্রেট করে। তাই সিদাপ্পা সিএম হয়ে গেলেও কিন্তু পুষ্পা পুরো রাজ্য শাসন করছিল। সবাই তাকে অনেক সম্মান করতে শুরু করেছিল এবং তারপরে একদিন পুষ্পার ভাবি অর্থাৎ মুরালির স্ত্রী পুষ্পার বাড়িতে আসে। সে এসে তাদের বলে যে কিছু লোক কাবেরীকে অপহরণ করছে এবং তারা বিনিময়ে 2 কোটি টাকা চাইছে এবং যদি তারা তাদের না দেয় তবে তারা কাবেরীকে মেরে ফেলবে। পুষ্পা বিষয়টি জানতে পেরে
প্রথমে নিউজ চ্যানেলে গিয়ে লাইভে এসে তাদের বলে যে আমার ভাতিজি কাবেরীর কিছু হলে পিটিয়ে জানে মেরে ফেলবো। তাদের হাতে আর মাত্র 1 ঘন্টা। যদি তারা 1 ঘন্টার মধ্যে তাকে হস্তান্তর করে তবে তিনি তাদের কাছে করুণার জন্য ভিক্ষা করবেন। সিদ্দাপ্পা ও সেন্ট মিনিস্টার একথা জানতেন, কিন্তু এখানে একটি বিষয় প্রকাশ্যে এসেছে যে যারা তাকে অপহরণ করেছে তিনি আর কেউ নন, সেন্ট্রাল মিনিস্টারের ভাইয়ের ছেলে, মানে তিনি সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজা। তাই এখানে সেন্ট্রাল মিনিস্টার সিদ্দাপ্পার সাহায্যে পুষ্পাকে কল করেন। তারা পুষ্পাকে বলে যে সে সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজা, তাই তার সাথে যাতে কিছু না করে আমরা যত তাড়াতাড়ি সম্ভব তার সাথে যোগাযোগ করব এবং সে কাবেরীকে ছেড়ে দেবে। এদিকে সেন্ট্রাল মিনিস্টারের ভাতিজা পুষ্পার কাছে 10 কোটি টাকা দাবি করছিল এবং পুষ্পাকে একাতার আস্তানায় ডাকছিল। পুষ্পা রাজি হয় এবং সে হেলিকপ্টারে করে সেখানে পৌঁছায়। তিনি একটি শটগান দিয়ে গুলি করেন, কিন্তু পরে মিনিস্টারের ভাতিজা পুষ্পাকে বলে আপনার ভাতিজির দিকেও বন্দুক তাক করা আছে, তাই আপনাকে শান্ত থাকতে হবে। এখানে পুষ্পা তাদেরকে বন্দুক দিয়ে দেয় এবং পরে এই লোকেরা পুষ্পাকে মারধর শুরু করে। তারা ভালো করেই জানে যে পুষ্পার হাত বাঁধা সত্ত্বেও সে বিস্ময়কর কাজ করতে পারে এবং সবাইকে খারাপভাবে মারতে পারে। এই সময় তারার হাত পা বেঁধে দেয় এবং তারপর তারা কাবেরীকে শ্লীলতাহানি শুরু করে। এই দেখে পুষ্পা খুব রেগে গেল এবং তারপর সে উড়তে শুরু করলো এবং তাদের মুখে কামড় দিয়ে বাজাভাবে মেরে ফেললো। বন্ধুরা, এই অ্যাকশন সিকোয়েন্স গুলো আশ্চর্যজনক ছিল। পুষ্পা 2 একটি খুব বড় সুপারহিট ছবি এবং যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে তিনি এই ছবিতে সবচেয়ে ভালো কি পছন্দ করেছেন, তবে তিনি এই ফাইট অ্যাকশন সিকোয়েন্স সম্পর্কে বলবেন। তারপর মিনিস্টারের ভাইও সেখানে পৌঁছেছিলেন। মিনিস্টারের ভাইয়ের পাশাপাশি ভাতিজাকেও খুন করেছে পুষ্পা। মিনিস্টার বিষয়টি জানতে পেরে একেবারেই পাগল হয়ে যান। এর পরের দৃশ্যে আমরা দেখি যে মুরালি যখন পুষ্পার বাড়িতে আসে, মুরালি তার ভুল বুঝতে পেরেছিলেন, তাই তিনি পুষ্পা এবং তার পুরো পরিবারের কাছে ক্ষমা চাইতে আসেন। তিনি বলেন আমি খুব ভালো করে জেনেছি তুমি আমার পরিবার, আমি এখানে এসেছি শুধুমাত্র কাবেরীর কার্ড দিতে, কারণ সে বিয়ে করতে যাচ্ছে এবং কাবেরী আমাকে বলেছে যে এই বিয়েতে পুষ্পা বাবু না এলে আমি মণ্ডপে বসবো না। তারপর শ্রীবল্লী এখানে পুষ্পাকে বলে যে সব কার্ডে মায়ের নাম আছে এবং সাথে তোমার নামও আছে, বাবার নামও আছে। এটা দেখে পুষ্পা তিনি খুব ইমোশনাল হয়ে পড়েন এবং তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার চারপাশে বীর জড়ো হয়, কারণ পুষ্পাকে এভাবে কাঁদতে কেউ কখনো দেখেনি। পরে পুষ্পাও তাকে ক্ষমা করে দেয় এবং তারপরে সে তার পুরো পরিবারের সাথে কাবেরীর বিয়েতে পৌঁছায়। সবাই একে অপরকে ক্ষমা করে এগিয়ে চলেছিল এবং মিনিস্টারের ভাই ও ভাইয়ের ছেলে নিহত হওয়ায় মিনিস্টারের বাড়িতে সুখের ছায়া। একজন লোক তার হাতে একটি পার্সেল নিয়ে এখানে আসে। মিনিস্টার কাছে নিয়ে আসার সাথে সাথে পাহাড় থেকে একজন লোক এটিকে বিস্ফোরণ ঘটায় এবং মুভিটি এখানেই শেষ হয়। সেই লোক কে ছিল তা কেউ জানে না। পুষ্পা 3 ঘোষণা করা হয়েছে, যার নাম পুষ্পা দ্য র্যাম্পেজ।